দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি এবং আমাদের সঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। উনি অলরেডি যমুনা টেলিভিশন ভবনে চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যে সেটে চলে আসবেন বলে আশা করছি। গোলাম মাওলা রনি, তারেক রহমান দেশে ফিরলে দেশের রাজনীতিতে কি প্রভাব পড়বে, নাকি শুধু বিএনপির রাজনীতিতে প্রভাব পড়বে? এই মুহূর্তে আসলে ওনার ফেরাটাই আসলে আমার কাছে অনেকটা অনিশ্চিত মনে হচ্ছে। এর কারণ হলো যে তার জীবনে যে ট্রমাগুলো আছে, অর্থাৎ তিনি যে ট্রমার মধ্যে দিয়ে এখান থেকে গিয়েছেন, তো সেই ট্রমার একটা শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত আসলে নর্মালি বিইং এ হিউম্যান বডি অ্যান্ড মাইন্ড, তিনি তো আর মহামানব নন। তো তিনি আমাদের এই দেশে আসবেন, তার জন্য যে নিরাপত্তা দরকার, তার জন্য যে শৃঙ্খলা দরকার, তার জন্য যে উপযুক্ত পরিবেশ দরকার, তা আমার কাছে মনে হচ্ছে না যে সেই পরিবেশটা তার জন্য বা তার পার্টির জন্য এখনও স্বাভাবিক হয়েছে। তো যার জন্য আমার কাছে এই মুহূর্তে সবাই তার আসার কথা বলছে। আমি নিজেও মনে করছি যে তার আসা দরকার। তারপরে তার না আসার কারণে পার্টির মধ্যে গত 2-3 দিন যেভাবে করে আসার কথা বলা হচ্ছে, এটা কিন্তু এতদিন বলা হয়নি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ বললেন, আজকে সালাউদ্দিন আহমদ নিজে বলেছেন কয়েক সপ্তাহের মধ্যে উনি আসছেন। তার পাসপোর্টের একটা আপডেটের খবর আমরা জানি। তার মানে সব কিছু শুনে মনে হচ্ছে যে কয়েক সপ্তাহ, সেটা হতে পারে 4 সপ্তাহ, 5 সপ্তাহ, 6 সপ্তাহ পর হয়তো উনি চলেই আসছেন, এরকম একটা ফিল কিন্তু বিএনপি নেতারা দিচ্ছেন। আমি তো আসলে দলের অভ্যন্তরীণ কোনো খবর রাখি না, তারা প্রকাশ্যে বলেছে। তো বলছি মানে অভ্যন্তরীণ ডিসিশন কি এই বিষয় নিয়ে জনাব তারেক রহমান সাহেব বা সালাউদ্দিন সাহেবের সঙ্গে আমার কথা হয়নি, কিন্তু বাইরে থেকে তার আসার ব্যাপারে যে একটা ভাইব তোলা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এটা পার্টির জন্য খুব বেশি একটা ভালো ফলাফল বয়ে আনবে না। উনি আসলেও ভালো ফলাফল বয়ে আনবে না, না আসলেও ভালো ফলাফল বয়ে আনবে না। এর কারণ হলো এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিটি যে পর্যায়ে চলে গেছে, এখানে পথ ঘাট মাঠ হাট সব বিএনপির দখলে। তো এখন এই বিএনপির দখলে যাওয়ার কারণে কি হলো, এই মুহূর্তে পার্টি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন মোরালে সবাই অন ফায়ার। জনগণের যে খুব আবেগ অনুভূতির মধ্যে আছেন, আমার কাছে সেটা মনে হচ্ছে না। তো উনি এখন দূরে থাকার কারণে আলটিমেটলি সবাই হয়তো মনে করছেন যে ভদ্রলোক দেশের বাইরে আছেন, তিনি চেষ্টা করছেন, তিনি পারছেন না। কিন্তু যেই মুহূর্তে তিনি বাংলাদেশে আসবেন, আসার সঙ্গে সঙ্গে সবাই বলবে এই উনি হলেন সমস্ত নষ্টের মূল, ওনার কারণে আজকের এই অবস্থা। এবং ওটা সামাল দেওয়ার অবস্থা জনাব তারেক রহমান সাহেবের এই মুহূর্তে নাই। বোঝার চেষ্টা করুন, মাত্র 9টি মাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের বাইরে ছিলেন মুক্তিযুদ্ধের সময়। ওনার মতো এ পলিটিক্যাল জিনিয়াস বাংলাদেশে আসার পরে তিনি বুঝতে পারেননি তাজউদ্দিন সাহেব কী করেছেন, তিনি বুঝতে পারেননি যে মুক্তিযুদ্ধটা কিভাবে হয়েছে, তিনি বুঝতে পারেননি যে মুক্তিযুদ্ধের সময় তার ভাগ্নে শেখ ফজলুল হক মনি এবং তার বন্ধু খন্দকার মোশতাক কী কাজ করেছে। এবং তার সেই না বুঝতে পারার কারণে উইদিন 15 ডেজ, 15 দিনে পুরো মুক্তিযুদ্ধের যে ইতিহাসের যে কোর্স অফ অ্যাকশন পুরোটা এলোমেলো হয়ে গিয়েছে। তো সেই যদি হয় তার অবস্থা, যখন বাংলাদেশের সবচেয়ে মেধাবী মানুষগুলো তার বন্ধু ছিল, সবচেয়ে মেধাবী মানুষগুলো তার ভ্যানগার্ড ছিল, তো ফজল হোসেন মানিক মিয়ার মতো মানুষ, ইত্তেফাকের মতো পত্রিকা, ব্যারিস্টার মইনুলের মতো মানুষ, কর্নেল উসমানের মতো মানুষ, এবং যে সকল ছাত্র নেতারা ছিলেন যারা তার চোখের দিকে তাকিয়ে কথা বলতেন, বঙ্গবন্ধুর চোখের দিকে তাকিয়ে কথা বলতেন এটা হবে না। আর এখন জনাব তারেক রহমান আজকে যেটা দেখলাম, উনি ওনার একটা প্রাইভেট রুমে একটা বিড়ালের সঙ্গে দুষ্টুমি করছেন, বিড়ালের লেজ ধরে টানাটানি করছেন, সেই দৃশ্য তিনি শেয়ার করেছেন এবং সেটা ভাইরাল হয়ে গেছে। এবং যারা এটা ভাইরাল করছে তাদের কাছে ওই বিড়ালের গুরুত্ব এবং বিড়ালের লেজের যে গুরুত্ব, এটা আমি কল্পনাও করতে পারছি না। তো যেখানে বিএনপির বর্তমান যারা নেতাকর্মী, তারা কয়জন ওই বিড়ালের লেজের দিকে তাকিয়ে কথা বলার সাহস রাখে, এটা আমি বলতে পারবো না। আর তারেক রহমান সাহেবের চোখের দিকে কথা বলা, এ তো কল্পনার ব্যাপার। এসছে বিএনপির যারা নেতাকর্মী, তারা বলবে এসছে আমাদেরকে 1 বস্তা হেমলক বিষ এনে দাও, আমরা বিষ খাবো, কিন্তু নেতার মুখ থেকে কথা বলতে পারবো না। কিন্তু ইন 1973-74 there are hundreds of people, leaders within the Awami League
যারা বঙ্গবন্ধুর চোখের দিকে তাকিয়ে কথা বলতো। আমরা নিজে, এই যে মান্না ভাই আসছেন, শেখ হাসিনার সঙ্গে তর্ক করতাম, ঝগড়া করতাম, কিন্তু তারপরে দেখেন তিনি কত ভুল করেছেন, অসংখ্য ভুল করেছেন। আমি নিজে তার চোখে মুখে তাকিয়ে যে সকল কথাবার্তা বলেছি, যেভাবে পত্রিকায় লিখেছি, যেভাবে টকশোতে করেছি, তারপরও ভুল হয়ে গেছে। আর সেখানে যদি একজন নেতাকে দেবতার আসনে বসানো হয়, তো সেই দেবতা আকাশ থেকে নেমে এলেন, চন্দ্রালোক থেকে নেমে এলেন এই পৃথিবীর বুকে, এসে এমন একটা বাংলা, যে বাংলায় কবর থেকে লাশ উত্তোলন করে উল্লাস নৃত্য করা হয়, এমন একটি বাংলা যে বাংলায় পান থেকে চুন খসলে মপ তৈরি করা হয়, এমন একটি বাংলা যে বাংলায় এখন যে চাঁদাবাজির নতুন রেকর্ড তৈরি হয়ে গেছে, পুলিশের দুর্বলতা, নিষ্ক্রিয়তা, আইনশৃঙ্খলার যে দুর্বলতা তৈরি হয়েছে, এই ইতিহাস হাজার বছরের বাঙালি জীবনে কখনো ছিল না। আমাদের এখানে ঠগরা ছিল, মগরা ছিল, আমাদের এখানে মগের মুগুল্লুক ছিল, কিন্তু এরকম রনি, অবস্থা আপনি ছিল না। অনেকগুলো কথা বললেন, বিড়ালের লেজ, চোখের দিকে তাকিয়ে থাকা, সোশ্যাল মিডিয়া, ৭৩-এর কথা বললেন, ৯ মাস বঙ্গবন্ধু দেশের বাইরে ছিলেন, অনেকগুলো সমীকরণ, কিন্তু কোনো সমীকরণ কিন্তু আপনার কথা শেষ পর্যন্ত আমি আসলে মেলাতে পারিনি। আমি আরেকটু কনক্রিট জানতে চাই, আপনি যে সিচুয়েশনের কথা বললেন, তাহলে কি পুরো বাংলাদেশ ঠান্ডা হবে, সকল মবের সমাপ্তি হবে, তারপর তিনি আসবেন এবং তার জন্য আসন পেতে রাখা হবে, এইরকম বিষয়টা? আমরা কেন তাকে একটা সুপারম্যান হিসেবে মনে করছি? যেমন ধরুন, এখানে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান সাহেব আছেন, জামাতের আমির আছেন, অন্য একটা রাজনৈতিক দলের প্রধান আছেন। আমরা যদি তারেক রহমান সাহেবকে একটা রাজনৈতিক দলের প্রধান হিসেবে মনে করি, তিনি আসবেন তার দলের জন্য, দেশের জন্য, নির্বাচনে তার প্রয়োজনে। কিন্তু অ্যাজ ইট ইজ বিএনপির যারা লোকজন, তারা সবাই এরকম একটা প্রচার করার চেষ্টা করছেন, বা জনগণের মধ্যে এরকম একটা ভাইব তোলার চেষ্টা করছেন যে উনি আসার সঙ্গে সঙ্গে সব কিছু রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। আপনি বলছেন রাতারাতি পরিবর্তন হবে না, তারেক রহমান সাহেবের জন্য খুবই বিরাট একটা লায়াবিলিটিস হয়ে দাঁড়াবে। এই হলো কথার মধ্যে, মানে জি জি।